সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি পরবর্তী ক্লাসে। তো এবার আমি তোমাদের সাথে আলোচনা করব ইংরেজি ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা না জানলে আসলে ইংরেজি ব্যবহার করা সম্ভব নয়। সেটা হলো টেন্স। তো এই টেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং সবচেয়ে বড় বিষয় হলো এটা বোঝার চেষ্টা করতে হবে। আসলে সকল কিছু কিন্তু বোঝার, তুমি যদি কোনো কিছু না বুঝে শুধু মুখস্থ করো তাহলে তুমি ব্যবহার করতে পারবে না। সেজন্যে তোমরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে, কারণ এই টেন্সের বোঝার ক্ষেত্রে অনেক ভুল আছে। আমরা যদি ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করি যে তোমরা কি টেন্স শিখেছো বা তোমাদের সিলেবাসে আছে, এটা সবাই বলবে জি স্যার, আমাদের সিলেবাসে টেন্স আছে, আমরা এটা শিখেছি। মূলত টেন্স আমরা দেখি ছোট ক্লাস থেকে থাকে। এখন তো সিলেবাসে দেখি সে ক্লাস 3-4 থেকেই টেন্স থাকে সিলেবাসে। তারপর আমরা দেখি ছাত্রছাত্রীরা যত উপরে যাক না কেন, টেন্সের বোঝায় তাদের কিছু ভুল থেকে যাচ্ছে। এটা বিভিন্ন কারণে। অনেক সময় বইতে আমরা যা দেখি বা লেখা থাকে সবসময় সব বইতে সঠিকভাবে থাকে না। তো এই জন্য আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি আসলে টেন্সটা কি। যেমন আমরা যদি জিজ্ঞাসা করি কাউকে তোমাদের মধ্য থেকে টেন্স কি, তোমরা বলবে, সহজে বলবে ক্রিয়ার কালকে টেন্স বলে, কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে, অথবা যে সময়ে কোনো কাজ সম্পন্ন হয় সে সময়কে টেন্স বলে। তো আমি তোমাদেরকে প্রথমে একটু বলি, তোমাদের এই কথাটা সঠিক নয়। কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে, এই কথাটা ঠিক না। সময়কে টেন্স বলে না, সময়কে ইংরেজিতে বলে টাইম। তাহলে টেন্সটা কি? টেন্স এবং টাইম এরা সম্পর্কিত, রিলেটেড। যেমন ধরো তোমার চুল তোমার মাথার সাথে সম্পর্কিত। তোমার নাক কিন্তু তোমার মুখের একটা অংশ, নাক এবং মুখ কিন্তু সম্পর্কিত। তাই বলে আমি কিন্তু যদি বলি যে তোমার মাথা এবং চুল সম্পর্কিত, এই জন্য আমি চুলকে মাথা বলতে পারবো না, মাথাকে চুল বলতে পারবো না, তবে তারা সম্পর্কিত, একটার সাথে একটা সম্পর্ক আছে। তোমার মুখের সাথে তোমার নাকের সম্পর্ক আছে, তাই বলে তোমার নাক কিন্তু মুখ না, মুখটাও কিন্তু নাক নয়। একইভাবে টেন্স এবং টাইম দে আর রিলেটেড। টেন্স এবং টাইম একে অন্যের সাথে সম্পর্কিত, কিন্তু তাই বলে টেন্স যেমন টাইম না, টাইমও টেন্স নয়। এখন বুঝতে সমস্যাটা কোথায় হয় আমাদের? আমরা টেন্সকেও 3 ভাগে ভাগ করি, সাধারণত টাইমকেও 3 ভাগে ভাগ করি। আমরা সময়কে ভাগ করি অতীতকাল, বর্তমানকাল বা ভবিষ্যৎকাল, অর্থাৎ অতীত সময়, বর্তমান সময় আর ভবিষ্যৎ সময়। এই কালটা এখানে সময়। এখন আমরা ইংরেজিতে টেন্স বলতে আসলে কি বুঝছি? তাহলে টেন্স বলতে সময় বোঝা না, টেন্স বলতে আসলে হলো আমরা যে ভার্বগুলো ব্যবহার করি। যেমন তুমি ব্যবহার করছো ইট, রাইট, উইল রাইট, রোট, এই যে ভার্ব, বিভিন্ন যে আমরা ভার্বগুলো ব্যবহার করছি, এই বিভিন্ন ভার্বগুলোই হলো টেন্স। এখন এরা কি করে? এরা বিভিন্ন সময় বোঝায়। আমি এখানে কিছু বাক্য লিখছি, তোমরা আমার সাথে বাক্যগুলো লিখে নাও। এই বাক্যগুলো লিখে, সেন্টেন্সগুলো লিখে এখান থেকে আমি তোমাদেরকে টেন্স বোঝাবো। তোমাদেরকে মুখস্থ করে ভুল শিখতে হবে না। আশা করি তোমরা সঠিক ধারণাটা বুঝতে পারবে। আগে বাক্যগুলো লিখে নাও। প্রথম বাক্যটা, I write a letter. Now come to second sentence. আমরা দ্বিতীয় বাক্যটা লিখি, I have written a letter. Now come to third sentence, I wrote a letter. 4, I will write a letter. তাহলে আমরা এখানে কয়টা বাক্য পেলাম? আমরা এখানে মোট 4টা বাক্য পেলাম।
দেখো প্রথম বাক্যটা আমরা কি বললাম এখানে, আই রাইট এ লেটার। সেকেন্ড সেন্টেন্স, আই হ্যাভ রিটেন এ লেটার। থার্ড সেন্টেন্স, আই রোট এ লেটার। ফোর্থ সেন্টেন্স, চতুর্থ বাক্য, আই উইল রাইট এ লেটার। আমি দাগ দিয়েছি ভার্বগুলোর নিচে, প্রত্যেকটা বাক্যের যে ভার্ব সেটা নিচে দাগ দিয়েছি, তুমিও এই ভার্বের নিচে নিচে দাগ দিয়ে নাও। আচ্ছা, এখন আমি তোমাদের একটু জিজ্ঞেস করি, সহজ করে জিজ্ঞেস করি। আমরা এখানে যে চারটা ভার্ব লিখলাম, যে চারটা সেন্টেন্স লিখলাম, চারটা সেন্টেন্সে ভার্ব কিন্তু একটাই আমরা ব্যবহার করেছি। দেখো একটাই মাত্র ভার্ব, সেটা হলো রাইট। আর বাকি যেগুলো ব্যবহার করেছে সেটা হলো কি, এই রাইট ভার্বের চারটা ভিন্ন ভিন্ন ফর্ম, রাইট, হ্যাভ রিটেন, রোট এবং উইল রাইট। ভার্ব কিন্তু একটা, রূপ বা ফর্ম হলো চারটা। এখন বলো তো, এই চারটা একটা ভার্বের এই চারটা রূপ বা চারটা ফর্ম কি একই সময়কে বোঝায় না ভিন্ন ভিন্ন সময়কে বোঝায়? বলতো, রাইট, রাইট কোন সময়কে বোঝায়? রাইট ইন্ডিকেটস প্রেজেন্ট টাইম, রাইট নির্দেশ করে বর্তমান সময়। আচ্ছা, হ্যাভ রিটেন একটু বলছি তোমাদের একটু পরে। রোট, রোট ইন্ডিকেটস পাস্ট টাইম, রোট বোঝায় অতীত সময়। উইল রাইট ইন্ডিকেটস ফিউচার টাইম, উইল রাইট কোন সময়কে বোঝাচ্ছে? ভবিষ্যৎ সময়, যে সময়টা এখনো আসে নাই। আর হ্যাভ রিটেন যেটা বলছিলাম, হ্যাভ রিটেন কোন সময়কে বোঝায় বলতে পারবে কেউ? হ্যাভ রিটেন আসলে বোঝাচ্ছে এইটাও কিন্তু অতীত সময়। আমরা যেটাকে বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আসলে কাজ তো সম্পন্ন হয়ে যায়, শেষ হয়ে যায়, যে কাজ শেষ হয়ে যায় সেটাই পাস্ট টেন্স। তো এটাকে আমরা আসলে বলি নিয়ার পাস্ট টাইম। যেমন এটা হলো প্রেজেন্ট টাইম, নিয়ার পাস্ট টাইম, নিকট অতীত। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হলো অতীত সময়, তবে এটা খুব বেশি অতীত সময় নয়, এটা হলো কাছাকাছি অতীত সময়, বা যেটাকে আমরা বলি নিকট অতীতে। যেমন তুমি যদি একটু আগে যদি নাস্তা খেয়ে থাকো, আর আমি যদি এখন বলি আসো আমার সাথে নাস্তা খাওয়া, তুমি বলবে না আমি খেয়েছি, তার মানে কি কাজ, তোমার নাস্তা খাওয়ার কাজ কিন্তু শেষ, তুমি আমার আগে খেয়েছো, তাই তোমার এটা তো পাস্ট টেন্স। কিন্তু এটা যেহেতু বেশি অতীত নয়, সেহেতু এটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ নিকট অতীতে এই কাজটা সম্পন্ন হয়েছে, শেষ হয়েছে। আর রোট যখন বলছো তখন বলছো এটা অতীত হয়ে গেছে, এটা আর বর্তমান নাই। উইল রাইট এখনো লেখার সময়টা আসেনি, আমি লিখবো, ভবিষ্যতে লিখবো আমি এটা। তাহলে আমরা এখানে কি পেলাম? আই রাইট এ লেটার, আই হ্যাভ রিটেন এ লেটার, I wrote a letter, I will write a letter. তাহলে এখানে write indicates present time, have written indicates near past time, wrote indicates past time, and will write indicates future time. তাহলে বাক্যে ভার্বের আমরা যে বিভিন্ন ফর্ম বা ভার্বের যে বিভিন্ন রূপগুলো ব্যবহার করি, এরা কেন ব্যবহার করি? অর্থাৎ কাজের বিভিন্ন সময়, আমরা যে কাজ করি বিভিন্ন সময় করি, যেমন প্রেজেন্ট টাইমে করি, আমরা বর্তমান সময়ে করি, অতীতে করেছিলাম, ভবিষ্যতে করব। তো এই যে বর্তমান, অতীত, ভবিষ্যৎ, তুমি এখানে দেখো আই, আই থেকে কি কোনো সময় বোঝা যাবে? আই কি কোনো সময় নির্দেশ করে? এখানে কি আই কোনো সময় নির্দেশ করে? করে না। এ করে? করে না। লেটার করে? করে না। তাহলে এখানে সময় নির্দেশ করছে কে? রোট, লিখেছিলাম। এখানে সময় নির্দেশ করে কে? উইল রাইট। এখানে হ্যাভ রিটেন, এখানে রাইট। তাহলে আমরা কি শিখলাম এখন? আমরা শিখলাম, প্রথমে যেটা শিখলাম সেটা হলো কাজের বিভিন্ন সময় নির্দেশ করার জন্য আমাদেরকে ভার্বের বিভিন্ন রূপ বা ফর্ম ব্যবহার করতে হয়। কি করতে হবে? কাজের বিভিন্ন সময় বোঝাবার জন্য ভার্বের বিভিন্ন রূপ বা ফর্ম ব্যবহার করতে হয়। যেমন আমি খাই, আই ইট, আমি খেয়েছিলাম, আই অতীত সময়, আই এট রাইস, আই ইট রাইস, আই এট রাইস, আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। তাহলে তুমি এখানে দেখাচ্ছে যে সময় ভিন্ন ভিন্ন সময় বোঝানোর জন্য তুমি ভার্বের রূপটাতে কিছু কিছু পরিবর্তন করতেছো। তো এই বিভিন্ন সময় বোঝাবার জন্য আমরা ভার্বের যে বিভিন্ন রূপ বা ফর্মগুলো ব্যবহার করি, ভার্বের এই বিভিন্ন রূপ বা ফর্মগুলো হলো টেন্স। তাহলে এখন তো খুব সহজ কথা,
আমরা যে বিভিন্ন সময়ে কাজ করি, এই বিভিন্ন সময় বোঝাবার জন্যে আমরা ভার্বের ক্রিয়ার বা ক্রিয়ারূপ বা ভার্বের যে বিভিন্ন রূপ বা ফর্মগুলো ব্যবহার করি সেগুলো হলো টেন্স। এখন ভার্বের যে রূপ বা ফর্ম প্রেজেন্ট টাইমকে নির্দেশ করে, প্রেজেন্ট টেন্স। এখানে দেখো আই রাইট, হিয়ার রাইট ইন্ডিকেটস প্রেজেন্ট টাইম, সো রাইট ইজ প্রেজেন্ট টেন্স। হ্যাভ রিটন নিয়ার পাস্ট টাইম, নিয়ার পাস্ট টাইম বোঝাতে আমরা যে ভার্বটা ব্যবহার করি, ভার্বের যে রূপ বা ফর্ম ব্যবহার করি সেটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট মানে সম্পূর্ণ শেষ, প্রেজেন্ট পারফেক্ট। অর্থাৎ এটাকে আমরা এই জন্য প্রেজেন্ট পারফেক্ট বলি, যেটা কাজ শেষ হয়ে গেল সেটার প্রভাব ফলটা এখনো থাকে। যেমন তুমি একটু আগে নাস্তা খেলে এখন আর খাবে না, কারণ তোমার নাস্তা খাওয়ার প্রভাব ফলটা এখনো তোমার মধ্যে আছে। রোড এটা অতীত সময়কে বোঝায়, আর উইল রাইট। তাহলে আমরা এখানে তাহলে কি পেলাম, কাজের বিভিন্ন সময় নির্দেশ করার জন্য বা ভিন্ন ভিন্ন সময় নির্দেশ করার জন্য আমরা ভার্বের যে ভিন্ন ভিন্ন রূপ বা ফর্ম ব্যবহার করি, ভার্বের এই বিভিন্ন রূপ বা ফর্মগুলোই হলো টেন্স। এখন আমি তোমাদেরকে একটু ছবির মাধ্যমে দেখাচ্ছি, একটা চিত্র এঁকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি টেন্সটা আসলে কি। মানে টাইমের সাথে, যে আমরা বলছি টাইম, সময়, সময়ের সাথে টেন্সের কি সম্পর্ক। টেন্স মানে সহজে খেয়াল রাখবে, ক্রিয়ার রূপটা হলো টেন্স, ভার্বের রূপটা হলো টেন্স। এখন টেন্স এবং টাইম তারা কিভাবে রিলেটেড, হাউ দ্য টু আর রিলেটেড, আমি এখন সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। আমরা একটা ছবি এঁকে দেখাচ্ছি। তার আগে একটু এই পাকা চারটে লিখে নাও। আচ্ছা, এখন দেখো, ধরো আমরা টাইম লিখলাম। টাইমকে আমরা কয় ভাগে ভাগ করি? টাইমকে আমরা 3 ভাগে ভাগ করি। দেখো, ধরো এটা হলো পাস্ট টাইম। আমরা কিন্তু এখন টাইমকে ভাগ করছি, অর্থাৎ টাইমের সাথে টেন্স কিভাবে রিলেটেড সেটা আমরা এখন দেখাচ্ছি। এটা আমরা লিখলাম ধরো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টাইম। এটা পাস্ট টাইম, এটা প্রেজেন্ট টাইম, আর একটা হলো ফিউচার টাইম। এবার আমি একটা বাক্য লিখছি। আমার বাক্যটা হলো আই এট, ইট, উইল ইট। মূলত আমরা 3টা সেন্টেন্স লিখতে পারি এখানে। আই এট অ্যান অরেঞ্জ, আই ইট অ্যান অরেঞ্জ, আই উইল ইট অ্যান অরেঞ্জ। আমরা এখানে অবলিক চিহ্ন দিয়ে দিয়ে 3টা ভার্ব লিখেছি, অর্থাৎ 3টা বাক্য না লিখে একটা বাক্য লিখেছি। এখন তুমি যদি এখানে দেখো আই এট, এটা তাহলে এট কোন টাইমকে বোঝাচ্ছে, নির্দেশ করে? এট নির্দেশ করছে পাস্ট টাইমকে। এখন দেখো ইট, ইট নির্দেশ করছে কোন টাইমকে? ইট কোন সময়কে নির্দেশ করে? বর্তমান সময়কে, প্রেজেন্ট টাইমকে। এবার দেখো উইল ইট, উইল ইট কাকে নির্দেশ করছে? ফিউচার টাইমকে। তাহলে আমরা কি বলেছি, যে ভার্বটা বর্তমান সময়কে নির্দেশ করে সেটাই প্রেজেন্ট টাইম, বাট দ্যাট ইজ দ্য ভার্ব হুইচ ইন্ডিকেটস, ডিনোটস প্রেজেন্ট টাইম ইজ প্রেজেন্ট টেন্স। The verb which indicates past time
is past tense, the verb which indicates future time is future tense. এখানে দেখো ate indicates past time, so ate is past tense. Ate indicates past time, so ate is past tense. Eat indicates present time, it is present tense. Will eat indicates future time, it is future tense. তাহলে আমরা দেখলাম যে আসলে বিভিন্ন বইতে লেখা আছে কাজ সম্পন্ন সময়কে টেন্স বলে, আসলে সময়কে টেন্স বলে না, সময়কে বোঝাবার জন্যই আমি যে ভার্বটা ব্যবহার করি সেই ভার্বটাই হলো টেন্স। আমি এখানে অতীত সময় পাস্ট টাইম বোঝাবার জন্য ব্যবহার করেছি এট, এই এটটা পাস্ট টেন্স। বর্তমান সময় বোঝাবার জন্য ব্যবহার করেছি ইট, ইট প্রেজেন্ট টেন্স। আর ভবিষ্যৎ সময়কে বোঝাবার জন্য আমি ব্যবহার করেছি উইল ইট, এটা হলো ফিউচার টেন্স। তার মানে হলো তুমি সহজে একদম সহজ করে বলতে পারো আমরা সেন্টেন্সে বাক্যে যে ভার্বগুলো ব্যবহার করি প্রত্যেকটা ভার্বে এক একটা টেন্স, কারণ সেই ভার্বগুলো কোনো না কোনো একটা সময়কে নির্দেশ করে। তাহলে ওই ভুল কথাটা আমরা বলবো না যে কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে বলবো না, বরং কাজ সম্পন্ন হওয়ার সময়টাকে বোঝাবার জন্যে আমরা যে ভার্বটা ব্যবহার করি সেই ভার্বটাই হলো টেন্স। এখন তোমাদেরকে আগে আমি বাক্য লিখে দেখালাম, এবার এখানে একটা ডায়াগ্রাম করে দেখালাম যে টেন্সটা আসলে কি। টেন্সটা আসলে টাইমের সাথে রিলেটেড, সম্পর্কিত, তবে একটা আরেকটা নয়, একটার সাথে আরেকটা শুধুমাত্র সম্পর্কযুক্ত। তোমরা এটা তুলে নাও, এটা তোমাদের দেখতে সুবিধা হবে। আমি তোমাদের 2 মিনিট সময় দিচ্ছি, তোমরা এটা তুলে নাও। আচ্ছা, এবার টেন্সের বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে অনেক দিন পড়াশোনা করে আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু টেন্সের উপরে ভালোভাবে ধারণা নিতে না পারার কারণে তারা লিখতে পারে না, বলতে পারে না। তুমি যদি এখন হিসাব করো, তুমি তো ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত পড়েছো, তুমি যদি বলো যে কাজ সম্পূর্ণ সময়কে টেন্স বলে, তাহলে তোমার ধারণাটা ভুল। ঠিক একইভাবে তুমি 8 থেকে 9-এ যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, তুমি যদি নিজ থেকে ভুল শিখে যাও, এই ভুলটা শিখেই কিন্তু তুমি উপরে চলে যাচ্ছ। তো এই জন্যে এই যে কোনো বিষয়ের যেটাকে আমরা বলি ধারণাটা, কনসেপশনটা, এই জিনিসটা কি এটা আগে বুঝতে হবে। তুমি যদি ভালো করে বুঝতে পারো টেন্স কি, তাহলে এবার তোমার যদি ধারণাটা সুস্পষ্ট হয় যে টেন্স মানে হলো কি, আমি যে ভার্বগুলো ব্যবহার করছি বাক্যে বিভিন্ন সময়তে, সে ভার্বগুলো হলো টেন্স, তাহলে তোমার জন্য পরবর্তী কাজগুলো অনেক অনেক সহজ হয়ে যাবে। এখন এইটার পাশাপাশি দেখো আমাদের যেটাকে আমরা ভুল বলেছিলাম যে সময় নির্দেশ করে বলে আমরা ভুল করে সময়কে সে নির্দেশ করে। কে নির্দেশ করে? ভার্ব। সময়কে বোঝায় সময়কে নির্দেশ করে। এখানে আমরা ভুল করে ভার্বকে, টেন্সকে আমরা টাইম বলে ফেলছি, যে কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। সময়কে না, কাজ সম্পন্ন হওয়ার সময়কে বোঝাবার জন্য আমরা যে ভার্ব ব্যবহার করি সে ভার্বটাই হলো টেন্স। এবার তোমরা একটা সংজ্ঞা লিখে নাও, আমি তোমাদেরকে এখানটা সংজ্ঞা লিখে দিচ্ছি এবং এরপর আমি তোমাদেরকে আরেকটা ছবি এঁকে দেখানোর চেষ্টা করব যে টেন্সটা কি, যাতে টেন্স সম্পর্কে তোমাদের ভুল ধারণা না থাকে এবং যে ভুল ধারণা আছে সেটা যেন তোমাদের দূর হয়।
টেন্স ইজ দ্য ফর্ম, ফর্ম মানে রূপ। যেমন আমরা এখানে বললাম এই যে ইট, এট, ইটেন, এগুলো এক একটা রূপ, এক একটা ফর্ম, এই এক একটা ফর্ম। এখানে আমরা একটা ভাবে তিনটা ফর্ম দেখলাম, প্রেজেন্ট টেন্স ফর্ম, পাস্ট টেন্স ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। The tense is the form of a verb. Tense হলো ভাবের একটা রূপ। Which indicate, যেটা নির্দেশ করে the time, কি নির্দেশ করে, সময় নির্দেশ করে, time of an action or state, অবস্থান। যেমন we are in this class now, yesterday we were in this class, tomorrow we will be in this class। তাহলে এখানে অবস্থান বোঝায়। তাহলে কোনো কাজের বা অবস্থানের সময় বোঝাতে আমরা ভার্বের যে ফর্ম বা রূপ ব্যবহার করি সেটাই হলো টেন্স। তোমরা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বাংলা একটু লিখে দিচ্ছি, লিখে নাও। তাহলে আমরা কি পেলাম, কাজের ভিন্ন ভিন্ন সময় নির্দেশ করতে আমরা ভার্বের যে ভিন্ন ভিন্ন রূপ বা ফর্ম ব্যবহার করি, ভার্বের ওইসব রূপ বা ফর্মই হলো টেন্স। তার মানে হলো ভার্বের রূপ বা ফর্মগুলো হলো টেন্স। যেমন আমরা যেটা বাক্য লিখি বা একটা কথা যদি আমরা বলি, আই এম রাইটিং এ লেটার, তাহলে তুমি এখানে বলছো কি, আই এম রাইটিং, আই এম রাইটিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলছি আমরা এটাকে। তাহলে তুমি এখানে আমি লিখছি, এখন লিখছি, আমি যখন বলছি তখন লিখছি, এটা বোঝাবার জন্য তুমি কি ব্যবহার করছো, আই এম রাইটিং। তো এই এম রাইটিংটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর আমি লিখছিলাম, আই ওয়াজ রাইটিং, আমি একটা চিঠি লিখছিলাম, আই ওয়াজ রাইটিং, এটা পাস্ট কন্টিনিউয়াস। তাহলে দেখাচ্ছে আমার অতীতে লিখছিলাম, এটা বোঝাবার জন্য আমার ভাবের একটা ফর্ম, সেটা হলো ওয়াজ রাইটিং। আমি এখন লিখছি, এটার জন্য বলছি আমি এম রাইটিং, আই এম রাইটিং। অতীতের জন্য আই ওয়াজ রাইটিং। তো এইভাবে আমরা কাজের ভিন্ন ভিন্ন সময় বোঝাতে ভার্বেরও ভিন্ন ভিন্ন রূপ বা ফর্ম ব্যবহার করি, এবং ভার্বের বিভিন্ন রূপ বা ফর্মগুলো হলো টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং কাজ সম্পূর্ণ সময়কে টেন্স বলে এটা আর বলার প্রয়োজন নেই, বরং কাজ সম্পূর্ণ হওয়ার সময় বোঝাতে আমরা যে ভার্বগুলো ব্যবহার করি ওই ভার্বগুলো হলো টেন্স, এটা তুমি খেয়াল রাখবে। আর সেভাবে ভার্বের ফর্মগুলো দেখে দেখে নাম বলার চেষ্টা করতে হবে। এখন এটার সাথে দেখা, আমি নিচে তোমাদের
একটু বোঝার সুবিধার জন্য একটা জিনিস তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। যেমন তোমরা রাস্তা দেখেছো, রাস্তায় যেখানে গাড়ি চলে, যদি তোমরা দেখে থাকো কেউ রাস্তায় চলা গাড়ি, তো দেখবে রাস্তার দুপাশে দেখবে লেখা থাকে। যেমন এইভাবে দেখো, এখানে আমি তো আসলে ভালো আঁকতে পারি না, তবু তোমাদেরকে দেখাচ্ছি। যেমন এইভাবে যেমন এটা রাস্তার পাশে দেয়া থাকে। তো যেমন এখানে লেখা আছে এইভাবে যে ঢাকা 50 মাইল এভাবে লেখা থাকে, আর এদিকে একটা অ্যারো চিহ্ন দেয়া থাকে। ধরো এই রাস্তা, তুমি আরো 50 মাইল গেলে এখানে গিয়ে ঢাকা। আচ্ছা, এখন এটাকে আমরা কি বলি? এই যে রাস্তার পাশে যেখানে লেখা থাকে মাইল লেখা থাকে, দূরত্ব লেখা থাকে, এটাকে আমরা ইংরেজিতে বলি মাইলস্টোন, আর বাংলায় বলা হলো মাইল ফলক। অর্থাৎ মাইলের পরিমাপে একটা জায়গার দূরত্ব নির্দেশ করে হলো মাইল ফলকের কাজ। তাহলে মাইল ফলকের কাজ কি? মাইল ফলকের কাজ হলো কোন জায়গার দূরত্ব নির্দেশ করা, কোন জায়গায় এখান থেকে কত দূরে সেটা বলে দেয়া। আচ্ছা, যেমন ধরো এখানে লেখা আছে ঢাকা 50 মাইল, তাহলে ঢাকায় পৌঁছতে হলে কি আরো 50 মাইল যেতে হবে না? যেতে হবে। তাহলে এই মাইল ফলকটা কি করছে? এটা আমাদের কি বলছে? এটা বলে দিচ্ছে যে ঢাকায় এখনো 50 মাইল দূরে, ঢাকায় পৌঁছতে হলে আরো 50 মাইল যেতে হবে। কিন্তু এই মাইল ফলকটা ঢাকার দূরত্ব নির্দেশ করে, সেজন্য কি আমরা এই মাইল ফলককে, এটাকে আমরা কি ঢাকা বলতে পারবো? এটাকে কি আমরা ঢাকা বলতে পারবো? আমরা যদি বলি যে এই যে ঢাকা, এটাই ঢাকা, না, এটা ভুল। এটা ঢাকা না, এটা হলো ঢাকার দূরত্বকে নির্দেশ করে। ঠিক একইভাবে আমরা অনেক সময় ভুল করে ভার্বকে, টেন্সকে টাইম বলি। অর্থাৎ টেন্সের কাজ হলো টাইম নির্দেশ করা। টেন্সের কাজ হলো টাইম নির্দেশ করা। টেন্স নিজে টাইম নয়, সেটা একটা ভার্ব। ঠিক আছে, এবার আমরা আরো কিছু উদাহরণে যাব এবং টেন্সের বিভিন্ন ফর্ম এবং টেন্সের ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। টেন্সের আলোচনায় যেটা আমাদের সমস্যা বেশি, সেটা হলো আমরা সাধারণত ছাত্রছাত্রীদেরকে দেখি বা শিখাই টেন্স কি, কাকে বলে, কত প্রকার, এবং প্রত্যেক প্রকারের কিছু কিছু উদাহরণ দিয়ে আমরা শেষ করে দিই। তা আমরা এখানে আর একটু বেশি আলোচনা করার চেষ্টা করব, সেটা হলো এক একটা টেন্সের আলোচনা করব আমরা। যেমন আজকে আমরা সাধারণভাবে টেন্স কি, টেন্স কত প্রকার, আমরা সেটা আলোচনা করছি। আর পরবর্তীতে আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স এক একটা জন্য আমরা আলাদা আলাদা করে ক্লাস করে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করবো যে এই টেন্সগুলো কিভাবে কোথায় ব্যবহার হয়। টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার, এইটা শেখার চেয়ে বেশি জরুরি হলো কোন টেন্স কোথায় কিভাবে আমরা ব্যবহার করব, কিভাবে ব্যবহৃত হয়। এবং এই টেন্সের ব্যবহার সম্পর্কে যদি আমাদের সুস্পষ্ট ধারণা না থাকে, তাহলে তুমি বুঝতে পারবে না যে কোন অবস্থায়, কোন সিচুয়েশনে, কোন পরিস্থিতিতে আমাকে কোন টেন্সের ফর্মটা ব্যবহার করে একটা বাক্য বলতে হবে, একটা বাক্য লিখতে হবে। সেজন্য আমরা তিন প্রকার, আমরা সাধারণত টেন্সকে আমরা একটা সাধারণভাবে আমরা তিন ভাগে ভাগ করি: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এবং সেগুলো আবার প্রত্যেকটা 4টা করে ফর্ম আছে। তো এখন রকমটা কয়ভাবে আমরা ভাগ করি এবং ফর্মগুলো লিখে দিচ্ছি, পরবর্তীতে আমরা সেগুলো থেকে আরো আলোচনা করব। আচ্ছা, এবার আমরা লিখছি টেন্স। দেখো, সাধারণত আমরা যেভাবে দেখি সেটা হলো টেন্স। এখানে দেখো হলো প্রেজেন্ট টেন্স, টু past tense, three future tense। তো প্রেজেন্ট টেন্স খুব সাধারণভাবে আমাদের এতক্ষণে আলোচনা আমরা যেটা শিখলাম, প্রেজেন্ট টেন্সটা কি? ভার্বের যে ফর্মটা বা যে রূপটা প্রেজেন্ট টাইমকে নির্দেশ করে, সেটাই প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স কি? ভার্বের যে ফর্ম বা যে রূপ
অতীত সময়কে নির্দেশ করে, পাস্ট টাইমকে নির্দেশ করে, সেই ভার্বগুলোই পাস্ট টেন্স। আর ভার্বের যে ফর্মগুলো বা যে ভার্বগুলো ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে সেগুলো হলো ফিউচার টেন্স। এখন এই প্রত্যেকটার সাথে আমরা আবার আলাদা 4টা করে এগুলার আরো ভাগ আছে। যেমন প্রেজেন্ট টেন্সকে তোমরা এটা একটু নিচে লিখে নিতে পারো। যেমন ধরো প্রেজেন্ট, এখানে দেখো আমাদের 1 নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এরপর দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, present continuous tense, present perfect tense, আর হলো present perfect continuous tense। ঠিক একইভাবে তোমরা সমানভাবে সবখানে পাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই সবগুলো ভার্বের টেন্সের এই স্ট্রাকচারগুলো আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা ধাপে ধাপে আলোচনা করব এবং আমরা চেষ্টা করব তোমাদেরকে সুন্দর করে টেন্সটা বোঝাতে, কারণ টেন্সের গুরুত্ব ইংরেজি ভাষায় অনেক বেশি এবং এটাকে অনেকে বলে যে ইংরেজি ভাষার চাবিকাঠি বলা একেবারে। তুমি যদি ইংরেজিটা ভালো করে ব্যবহার করতে চাও তাহলে টেন্স ভালো করে বুঝতে হবে, অর্থাৎ ভার্বের ব্যবহার বুঝতে হবে। টেন্স বোঝা মানে হলো ভার্বের ব্যবহার ভালো করে বোঝা, কারণ এই ভার্ব ছাড়া তুমি কোনো বাক্য তৈরি করতে পারবে না। সুতরাং আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা এক একটা দিন এক একটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স আমরা আলাদা আলাদা করে আলোচনা করব ইনশাল্লাহ। তোমরা সে আলোচনায় অংশগ্রহণ করবে, পরবর্তী আলোচনাগুলো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে এই আশা রেখে আজকে ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।